নবদ্বীপ ডে 2-তে আমরা সকাল 6টার সময় করলাম গঙ্গা স্নান। তারপরে কোথায় গিয়েছিলাম, কি কি করলাম সারাদিন, সেটা দেখতে হলে কিন্তু আজকের ব্লগটাকে একদমই স্কিপ না করে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের নবদ্বীপের সেকেন্ড ডে। এখন যাব আমরা গঙ্গা স্নান করতে। তো চলো, সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো যে আমরা আগের দিন এসেছি নবদ্বীপে, আমার মাসির বাড়ি। আর নবদ্বীপে গঙ্গার এত কাছে এসে গঙ্গা স্নান করব না, সেটা কি আর হয়? তাই সকাল সকাল উঠে পড়েছি। এখন ওই ঘড়িতে বাজে 6:30 মতন। বাইরে আলো একদম পরিষ্কার ঝকঝক করছে। তাই আমরা তাড়াতাড়ি স্নানের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর আমার মাসির বাড়ি থেকে গঙ্গার ঘাটের দূরত্ব ওই 2-3 মিনিট মতন হবে। তাই আমরা সবাই মিলে বনুকে নিয়ে চলে গেলাম গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। রাস্তায় যেতে এখানে একটা পার্ক আছে, বাট এর পার্কটা হয়তো চলে না। চলো, প্রায় গঙ্গার ঘাটের কাছাকাছি চলে এসেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুরের বড় মন্দিরটা, সেটাই আমার দিদি এখানে দেখাচ্ছিল। আর 2-1 মিনিট হাঁটলেই প্রায় আমরা ঘাটের কাছে পৌঁছে যাব। আর এইখান থেকে মায়াপুরের মন্দিরটা এতটা কাছে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন দৌড়েই একদম মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। তারপর আমরা সবাই মিলে পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। হঠাৎই আমাদের নবদ্বীপ আসার প্রথম কারণই ছিল এই গঙ্গা স্নান করা। এই যে গঙ্গার ঘাট, এই হচ্ছে নবদ্বীপের গঙ্গা নদী। আর দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মায়াপুরের নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে সেটাই। আর এই গঙ্গার ধারে এত সুন্দর হাওয়া হচ্ছিল না, সেটা আমি অনুভব করছিলাম। দেখো, আমরা এতটা সকাল সকাল গিয়েছিলাম না, সবে সূর্যটা উঠেছে এমন টাইম। আর নদীর জলটাও ছিল ভীষণ পরিষ্কার, কারণ দেখো বেশি মানুষজন তো তখনও স্নানে আসেনি, সেই কারণে। আর গঙ্গার ধারে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না। তারপরে সবাই স্নানে নেমে গেছে, আর আমি একটু এই জলের মধ্যে পা দিয়ে পা দোলাচ্ছিলাম, আমার খুব ভালো লাগে এটা করতে। তারপর দিদিও করছিল, তারপরে ওখানে স্নান করছে ওরা, আর আমি এখানে বসে আছি। চলো তাহলে, সবাই তো স্নান প্রায় হতেই চলেছে, আমিও এবার স্নান করে নিই। স্নান সেরে ঠাকুরকে প্রণাম জানিয়ে উঠে পড়লাম। চলো, গঙ্গা স্নান তো কমপ্লিট। আমার কিন্তু আজকে সকাল সকাল এরকম গঙ্গা স্নান করে খুব ভালো লেগেছে। এবারে তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ঘাট থেকে উঠে কিছুটা যাওয়ার পর এই সামনেই একটা খুব সুন্দর শিবলিঙ্গ আছে, যেখানে না সবাই স্নান করে যাচ্ছে। আর যেহেতু আজকে সোমবার, আর অনেকেই এখানে শিব ঠাকুরকে মাথায় জল ঢালছে। তো সেটা দেখার পর আমার বোনু বলল, চলো আমরাও সবাই মিলে একটু ঠাকুরকে জল দিই। তাই এখানে আমরা সবাই মিলে ঘন্টা বাজিয়ে সবাই মিলে একে একে ঠাকুরের মাথায় জল ঢালতে শুরু করলাম। প্রথমে দিদা জল ঢাললো, তারপরে এখানে আমার মাও জল ঢালছে, আর এখানে আমার দিদি, ও দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য। তারপর দিদিও জল ঢেলে দিল শিব ঠাকুরের মাথায়। যেহেতু আজকে সোমবার আর আমরা তো শিব পুজো করি, তাই আজকে এখানে শিব পুজো করে খুবই ভালো লেগেছে আমার। তারপর সবার শেষে আমিও শিব ঠাকুরের মাথায় জল ঢালতে চলে গিয়েছি। সত্যি বলতে এরকম গঙ্গা স্নান করে শিব ঠাকুরের মাথায় জল দিতে আমার কিন্তু খুব ভালো লেগেছে। মনে অনেকটা শান্তি নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আস্তে আস্তে চলে আসলাম বাড়ির কাছেই। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, একটা মন্দির। এই মন্দিরটা একদম মাসির বাড়ির পাশেই রয়েছে এই মন্দিরটা। আর মাসির মুখে শুনেছি এই মন্দিরের ঠাকুরটা নাকি ভীষণ জাগ্রত, আর এই ঠাকুরটাকে সকলেই খুব মানে। তাই গঙ্গা স্নান করে যাওয়ার পথে মায়ের মন্দিরে প্রবেশ করে মাকে প্রণাম জানিয়ে মায়ের ওই সুন্দর মুখটা দর্শন করে তারপরে আমরা চলে গেলাম বাড়ি। এই মন্দির সম্পর্কে মাসির মুখে আরো অনেক কিছুই শুনি। গঙ্গা স্নান সেরে আমরা তো বাড়ি চলে এসেছি। এবার ফটাফট চেঞ্জ করে তাড়াতাড়ি রেডি হয়ে নেব, কারণ এখন যাওয়ার আছে আমাদের পোড়ামাতলায়। তারপর একদম রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে ওই 8টা মতন। আর আমাদের বাড়ির সকলেই একদম রেডি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য। তারপরে এখানে আমরা সবাই মিলে কয়েকটা ফটো টটো তুলে নিলাম। তারপর মোমো বোনু বললো, চলো দিদি দুধ নিয়ে আসি, কারণ আজকে সোমবার,
তো মন্দিরে গেলে শিব ঠাকুরের মাথায় দুধ ঢালা হবে। তারপর আমরা দুধটা নিয়ে এসে সবাই মিলে বেরিয়ে পড়লাম পোড়ামাতলায় যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরোনোর পর কিছুক্ষণ পরেই একদম টোটো পেয়ে গেলাম। তারপর সবাই মিলে একে একে উঠে পড়লাম টোটোতে। নবদ্বীপে আসলে সকলেই পোড়ামাতলায় পুজো দিয়ে যায়। আর আমার তো এর আগে যখন প্রথম এসেছিলাম, একটু ছোট ছিলাম, তখন একটা মানত ছিল পোড়ামাতলায় পুজো দেওয়ার। তাই একদম সকাল সকাল গঙ্গা স্নান সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছি পোড়ামাতলায় পুজো দিতে যাওয়ার জন্য। আমি যখন ক্লাস 4 কি 5 পড়তাম তখন এসেছিলাম নবদ্বীপে। আর এই এলাম এতগুলো বছর পর। মা, দিদা, দিদি, আমি আর আমার মাসির 2 মেয়ে, আমরা সবাই মিলেই গিয়েছিলাম পোড়ামাতলায় পুজো দিতে। তো দেখো, কথা বলতে বলতে প্রায় পোড়ামাতলার কাছাকাছি আমরা চলে এসেছি। পোড়ামাতলায় পৌঁছেই নেমে প্রথমেই ঢুকে গেলাম। তারপরে ওখানে গিয়েই এখানে সব পুজোর ডালার দোকান ছিল। তাই প্রথমে গিয়েই মা আর দিদি এখানে আমাদের পুজো দেওয়ার ডালাটা নিয়ে নিচ্ছিল। আর এখানে ফুলের দোকান থেকে পুজোর সব কিছুরই দোকান প্রায় ছিল। আর এই হচ্ছে নবদ্বীপের পোড়ামাতলা। তোমরা নাম তো অনেকেই শুনেছ। এখানে আমার দিদি আর মায়ের ডালা কেনাও হয়ে গেছে, এই যে পুজোর ডালা। তো এবার নেওয়ার পালা মায়ের জন্য জবা ফুলের মালা। এখানে দিদি দেখছিল 108টা জবা ফুলের মালা মাকে দেওয়ার জন্য। তো তারপর অনেকগুলো মালা দেখার পর মায়ের জন্য পছন্দ করে একটা জবা ফুলের মালা আমরা নিয়ে নিলাম। পুজোর ডালা, ফুলের মালা সব কিছুই নেওয়া হয়ে গেছে। তাহলে এবার মায়ের কাছে পুজোটা দিয়ে নেওয়া যায়। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম, তবুও মন্দিরে প্রচুর ভিড় ছিল। আর বেলা হলে নাকি আরও ভিড় বাড়বে, তাই আমরা সকাল সকাল গিয়েছিলাম। তারপর এখানে আমার নামে ঠাকুরের কাছে পুজো দেওয়া হলো। তারপর মায়ের চারিদিকে ঘুরে মন শান্তি করে মাকে প্রণাম করে আমরা সবাই চলে গিয়েছিলাম মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জন্য ভবতারিণী মায়ের সামনে। তারপর মায়ের মন্দির থেকে বেরিয়ে এবার যাব আমরা বাবার মন্দিরে, বাবার মাথায় জল ঢালার জন্য। তাই এখানে দিদি নিয়ে নিচ্ছিল আমাদের জন্য নীলকণ্ঠ আর আকন্দর মালা। আর এই মালাটা নেওয়ার জন্য এই কাকুটা আমাদেরকে একটা গঙ্গা জলের ঘটও ফ্রিতে দিয়েছিল, তাই এখানে হাসাহাসি হচ্ছিল। তারপর আমরা চলে গেলাম বাবার মন্দিরে। আর এই শিব ঠাকুরটা এতটা বড় না, আমি জানতাম না এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো একটু ফুটেজ করে ফেলেছি। তারপরে বাবার কাছে ভালো করে পুজো দিয়ে মন্দির থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরিয়ে দেখি কি ভীষণ মেঘ করেছে, যেন এখনই বৃষ্টি নামবে। তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি পা চালিয়ে চলে আসলাম আস্তে আস্তে মাসির হোটেলে। হোটেলে পৌঁছেই প্রথমেই সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদটা খেয়ে নিলাম মায়ের। তারপর এই যে হোটেলে আসতেই কিছুক্ষণের মধ্যেই একদম জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তা আমি এখানে বসে বসে দেখছিলাম বৃষ্টি হচ্ছে সেটা। বৃষ্টিটা কিন্তু খুব বেশিক্ষণও হয়নি, ওই হয়তো 5 মিনিট মতন। আর এখানে মিশি আসতেই একদম মোবাইল নিয়ে দেখতে শুরু করে দিয়েছে। তো বৃষ্টিটা দেখতে দেখতেই একদম মাসি আমাদের সকালের খাবার রেডি করে দিয়ে দিয়েছে। সকালের খাবারে ছিল লুচি আর ঘুগনি। আর লুচি যে আমার কতটা পছন্দের, এখানে সবাই একদম খাওয়া শুরু করে দিয়েছে। আর মাসি কিন্তু রান্না খুবই সুন্দর করে, সেটা তো আমার দিদির এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। এবার পালা আমার লুচিটা টেস্ট করার। আর লুচিটা সত্যি বলতে অসম্ভব নরম হয়েছিল। আর ঘুগনিটাও একদম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপরে লুচিটা শেষ করার পর ঘুগনিটা আমি খালি মুখে একটু খেয়ে নিলাম। চলো, খাওয়া তো আমাদের কমপ্লিট। তোমরা যদি এরকম ঘরোয়া বাড়ির মতন খাবার খেতে চাও কোথাও ঘুরতে গিয়ে, তাহলে অবশ্যই আমার মাসির হোটেলে একবার হলেও নবদ্বীপে আসলে খেয়ে যেও। এটা সোনালী গেস্ট হাউসের অপোজিটে বৌদির হোটেল, তাঁত কাপড় হাটের প্রায় কাছাকাছি। তারপর আমরা সবাই মিলে মাসিকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। হোটেল থেকে বাড়ি যাওয়ার পথে পড়ে রাধারানীর মন্দিরটা। আর এখানে দেখো মিশি বুনু আমার হাত ধরে টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে। মাসি বাড়ি ফেরার পথে বলেছিল বুনুকে যে যেহেতু বাড়ি যাওয়ার পথেই পড়ে রাধারানীর মন্দির, তো আমাদেরকে যাওয়ার পথে যেন বুনু
রাধারানীর মন্দিরটা দর্শন করিয়ে নিয়ে যায়। তাই আমরাও চলে গেলাম রাধারানীর মন্দির দর্শন করার জন্য। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রাধারানীর মন্দির। চলো, কথা বলতে বলতে তো আমরা রাধারানীর মন্দিরের সামনে পৌঁছে গেছি। তারপর মন্দিরের গেটের সামনে সবাই মিলে জুতোটা খুলে আস্তে আস্তে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। নবদ্বীপে তো প্রচুর মন্দির আছে, তবে একদিনে তেমন কিছু দেখা সম্ভব নয়। তাই আমরা সকালে যখন পুজো দিতে এসেছিলাম তখন একেবারে এই রাধারানীর মন্দিরটা দর্শন করেই গিয়েছিলাম বাড়িতে। তো কথা বলতে বলতে দেখো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এটাই হচ্ছে নবদ্বীপের রাধারানী মন্দির। সবাই মিলে চলে গেলাম এখানকার ঠাকুর দর্শনের জন্য। এই হচ্ছে রাধারানীর মন্দিরের ঠাকুর। ঠাকুর দর্শন করে আমরা আবার চলে এলাম বাইরে। এসে সবাই মিলে জুতো পরে আবার বেরিয়ে পড়লাম, কারণ এই রাধারানীর মন্দির থেকেই খানিকটা হেঁটে সামনে যেতেই পড়ে রানীর ঘাট, মানে রানী রাসমণির ঘাট। তো আমরা পৌঁছে গেছি রানীর ঘাটে। আর সেদিন কিন্তু রানীর ঘাটে প্রচুর মানুষ ছিল। তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম ভেতর দিকে। এই হচ্ছে রানীর ঘাট। এখানে নবদ্বীপে যারা দর্শন করতে আসে দর্শনার্থী, তারা গঙ্গা স্নান করে। আর গঙ্গার ঘাটটাকে ভীষণ সুন্দর করে বাঁধানো। আর এই গঙ্গার ঘাটের ধারে দাঁড়িয়ে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, কারণ এতটা ঠান্ডা গঙ্গার হাওয়া আসছিল। এখানে তো আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। আর ঘাটটা কিন্তু ভীষণই সুন্দর। আর এখান থেকে দেখো মায়াপুরের মন্দিরটা ভীষণই কাছে মনে হচ্ছে, কিন্তু অনেকটাই দূরে। যেহেতু অনেকটা বড় মন্দির তাই অনেকটাই কাছে মনে হচ্ছে। এই ভিডিওটা 20 মে করা, তবে তখন এতটা পরিমাণ গরম ছিল না, খানিকটা হলেও গরমটা ছিল কম। আর বর্তমানে তো ভীষণ পরিমাণ গরম পড়েছে। আর এই গরমে কিন্তু এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকতে ভীষণই ভালো লাগছিল, কারণ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম গায়ে এসে লাগছিল। এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেকক্ষণ হাওয়া খেয়েছি ঠান্ডা ঠান্ডা। তারপর এখানে ফটো তুলে ভিডিও করে তারপর আমরা একটু নিচে গিয়ে দেখছিলাম ঘাটটা। আর এখানে একটা রানী রাসমণির মূর্তিও বানানো আছে। মিশি বোনের ইচ্ছে হয়েছে ওখানে ছবি তুলবে, তোকে একটু ছবি তুলে দিলাম। আর কতটা জোরে জোরে হাওয়া হচ্ছিল আমার চুলটা দেখে তোমরা বুঝতে পারবে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি পৌঁছেই চেঞ্জ করে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আগের দিন এসে নতুন জায়গা একদমই ঘুম হয়েছিল না। নবদ্বীপের সেকেন্ড ডেতে সকাল থেকে কি করলাম সবই এই ব্লগে শেয়ার করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই তোমাদের সাথে নবদ্বীপ পরিক্রমা ব্লগ পার্ট 2 নিয়ে আসবো। আজকের ব্লগে যদি কিছু পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই হ্যাপি মোমেন্টস।